আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হাতে মোটামুটি ৪০ দিনের মতো টাইম আছে। তো ভাইয়েরা, এই ৪০ দিন তুমি কিভাবে পড়াটাকে গুছালে তুমি সাধারণ গণিতে এ প্লাস পাবে, অর্থাৎ সাধারণ গণিতে এ প্লাস পাওয়ার গোপন কৌশল আজকে তোমাদের শিখাবো ইনশাল্লাহ। তো ভাইয়েরা, শুরুতে দেখো, তোমাদের শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে ওই চ্যাপ্টারগুলো আমি এখানে লিখছি। তো ভাইয়া, এখানে তোমাকে একটু স্ট্র্যাটেজিক্যালি আগাতে হবে, কারণ তুমি যদি একটু কৌশল অবলম্বন না করো তাহলে তোমার সাধারণ গণিতে এ প্লাসটা আসবে না। তো আজকের এই ভিডিওটা জাস্ট তুমি দেখতে থাকো, ইনশাল্লাহ তোমার সাধারণ গণিতে এ প্লাস আসবেই আসবে, তোমার যত খারাপ প্রিপারেশনই থাকুক না কেন। ভাইয়া, তোমাদের এই চ্যাপ্টারগুলো মোট 4টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে বীজগণিত, তারপর আরেকটা হচ্ছে কি তোমার জ্যামিতি, আর একটা হচ্ছে ত্রিকোণমিতি আর পরিমিতি, আর একটা পার্ট হচ্ছে পরিসংখ্যান। তো 4টা বিভাগ থেকে একটা করে টোটাল 5টা প্রশ্নের অ্যান্সার তোমার দেওয়া লাগবে। এইটা হচ্ছে সিকিউ এর ক্ষেত্রে। তাইলে দেখো, এই যে সেট ফাংশন, তারপর বীজগণিতিক রাশি, তারপর আরেকটা চ্যাপ্টার হচ্ছে কি তোমার বীজগণিতিক অনুপাত সমানুপাত। এই যে 3টে চ্যাপ্টার দেখতে পাচ্ছ না, এই 3টে চ্যাপ্টার থেকে তোমার 2টা সৃজনশীল থাকবে। এটা হচ্ছে তোমার ক বিভাগ, ঠিক আছে ভাইয়া? তো এই যে 3টে চ্যাপ্টার আছে, এই 3টে চ্যাপ্টার আমি একটু পরে আসতেছি। আমি আগে শুরু করি যে তুমি কিভাবে, আসলে তোমার তো 5টা লেখা লাগবে সৃজনশীল, তুমি কিভাবে শর্টকাটে 5টা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। ভাইয়া, তুমি অবশ্যই পরিসংখ্যান থেকে 2টা সৃজনশীল তুমি অ্যান্সার করবা। এই পরিসংখ্যান থেকে তুমি অবশ্যই 2টা সৃজনশীল অ্যান্সার করবা। এইখানে কিন্তু তোমার 20-এ 20 পাওয়া কোনো ব্যাপারই না, জাস্ট একটু পরিশ্রম করলি, মাত্র 3 থেকে 4টা টাইপের অঙ্ক করলি, এই পরিসংখ্যান চ্যাপ্টার থেকে কিন্তু তুমি 20 এনশিওর করতে পারো সৃজনশীলে। তারপর তোমার শর্ট কোশ্চেন আছে, এমসিকিউ আছে, ওইগুলো আমি পরে আসতেছি। তো জাস্ট সৃজনশীলের 50 আমি তোমাকে আগে বুঝিয়ে দিই, তারপর শর্ট কোশ্চেনের 20 আর এমসিকিউ এর 30 তোমাকে বুঝিয়ে দিব আমি। তো ভাইয়া, পরিসংখ্যানে তুমি 2টা সৃজনশীল অ্যান্সার করবে, তাহলে তোমার 5টার ভিতর থেকে অলরেডি তোমার কয়টা শেষ? 5টার ভিতর থেকে কিন্তু তোমার অলরেডি আমার 2টা শেষ। তারপর দেখো, পরিমিতি আছে, ত্রিকোণমিতিক অনুপাত আছে। কি কি আছে ভাইয়া? পরিমিতি আছে, আর কি ত্রিকোণমিতিক অনুপাত আছে। ভাই, এই 2টা থেকে মোটামুটি 2টা সৃজনশীল থাকে, ঠিক আছে? এই পরিমিতি আর ত্রিকোণমিতি, এই 2টা থেকে 2টা সৃজনশীল থাকে। ভাইয়া, তোমার জন্য আমার উপদেশ থাকবে, তুমি এই পরিমিতি চ্যাপ্টারটা একটু ফোকাস করো। কারণ পরিমিতিতে মোটামুটি 10 থেকে 12টা সৃজনশীল যদি তুমি করো, ওই 10 থেকে 12টা সৃজনশীল এনাফ। তো ওই কোন 10 থেকে 12টা সৃজনশীল করবা, ওই ভিডিও যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ইনশাল্লাহ তোমাদের একটা সাজেশন দিয়ে দেবো। তো এই ত্রিকোণমিতি আর পরিমিতি থেকে তুমি পরিমিতির একটা অ্যান্সার করো, তাহলে কিন্তু তোমার 3টে সৃজনশীল অ্যান্সার করা শেষ। বাকি আছে কয়টা সৃজনশীল ভাইয়া? বাকি আছে 2টা সৃজনশীল, কারণ তোমার 8টা দেওয়া থাকবে সৃজনশীল, তোমার 5টা অ্যান্সার করা লাগবে, ঠিক আছে ভাইয়া? এবার এই যে ব্যবহারিক জ্যামিতি আর বৃত্ত, তোমাদের জ্যামিতির পার্টের ভিতরে এই 2টা পার্ট আছে। তো ভাইয়ারা, মনে রাখবা, এইখানে 2টা সৃজনশীল থাকবে, একটা থাকবে সম্পাদ্য আর একটা উপপাদ্য থাকবে। কি বলছি ভাইয়া? একটা সম্পাদ্য থাকবে আর একটা কি থাকবে? উপপাদ্য থাকবে। তো সম্পাদ্যটা বেশি সম্ভাবনা আছে যে এই ব্যবহারিক জ্যামিতি এই পার্টটা থেকে থাকার, আর উপপাদ্যটা মেইনলি থাকবে বৃত্ত থেকে, ঠিক আছে? উপপাদ্য বলতে যে প্রমাণ করো যে এইটা সমান ওইটা। তো এইখানে 2টা জিনিস, আসলে 2টা যে চ্যাপ্টার, মানে 2টা পার্ট যে আছে, তুমি যদি রিস্ক ফ্রি থাকতে চাও তাহলে আমি তোমাকে বলবো তুমি বৃত্ত চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়ো, স্পেশালি 8.5 মানে পার্টটুকু, ঠিক আছে? তো বৃত্ত থেকে তুমি অবশ্যই একটা সৃজনশীল পাবা ইনশাল্লাহ। বৃত্ত থেকে একটা সৃজনশীল তুমি পাবা এখান থেকে। আর এই ব্যবহারিক জ্যামিতি আসলে খুব যে বেশি এমনও না, তুমি চাইলে এটা পড়তে পারো। আর যদি তোমার খুব প্যারা মনে হয় তাহলে স্কিপও করতে পারো, কিন্তু বৃত্ত অধ্যায়টা তুমি আসলে মিস দিও না, কারণ এই বৃত্তের ভিতরে কিন্তু সম্পাদ্য উপপাদ্য 2টাই আছে। এমনও হইতে পারে যে 2টা সৃজনশীলই তোমার বৃত্ত দিয়ে চলে আসছে, তাহলে ভাইয়া তুমি এখান থেকে বৃত্ত পড়ে যাবা, তুমি ন্যূনতম একটা অ্যান্সার করতে পারবা। তাহলে তোমার কিন্তু অলরেডি 4টা শেষ, ঠিক আছে? তোমার 4টা অ্যান্সার করা শেষ, বাকি থাকে একটা। এখন দেখো, ওই একটার জন্য তোমার সেট ফাংশন আছে, তোমার বীজগাণিতিক রাশি আছে, আর একটা আছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। ভাইয়েরা, মনে রাখবা, সেট ফাংশন থেকে ইন্ডিভিজুয়াল একটা কোশ্চেন হওয়ার চান্স খুবই কম। তো তোমরা যারা ধরে নিছো যে আমি সেট ফাংশন থেকে একটা প্রশ্ন অ্যান্সার করব, তাহলে আমি তোমাকে বলবো ভাইয়া, তোমার আরেকটু সচেতন হওয়া উচিত, কারণ সেট ফাংশন থেকে একটা ইন্ডিভিজুয়াল বা একটা আলাদা প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই কম। এই সেট ফাংশন আর হচ্ছে বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এই 2টা মিক্স করে একটা কোশ্চেন দিতে পারে, অথবা তোমার বীজগাণিতিক অনুপাত সমানুপাত থেকেই একটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন আসতে পারে।
আর বীজগাণিতিক রাশি যেই পার্টটুকু আছে তৃতীয় অধ্যায় মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে ওইখান থেকে তো একটা থাকবেই থাকবে। তো এখন কথা হচ্ছে তুমি কি বীজগাণিতিক রাশি পড়বা নাকি সেট ফাংশন প্লাস বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত পড়বা? ভাইয়া বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটা একটু বড়, প্লাস ওইখান থেকে একটু কমপ্লেক্স কোশ্চেন আসলে হয়। তো তুমি যদি বীজগাণিতিক রাশি তোমার করতে যতটা টাইম লাগবে, তুমি যদি ওই টাইমটা এই দুইটা চ্যাপ্টারে দাও, তার থেকে অর্ধেক টাইম লাগবে তোমার। তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে এই দুইটা চ্যাপ্টার করে ফেলা, তাহলে এই দুইটা থেকে তুমি অবশ্যই অবশ্যই একটা কমন পাবা। তাহলে ওইখান থেকে তুমি একটা অ্যান্সার করবা, তাহলে কিন্তু তোমার 5টা সৃজনশীল হয়ে যায়। তো দেখো আমি কোথা থেকে মানে সৃজনশীলগুলোর কথা বলছি। পরিসংখ্যান থেকে 2টা, পরিমিতি থেকে তুমি করবা কয়টা? একটা সৃজনশীল অ্যান্সার করবা। তারপরে তুমি এই যে বৃত্ত থেকে একটা অ্যান্সার করবা, তাহলে তোমার 4টা হয়ে যায়। আর লাগে কয়টা? আর লাগে একটা। ওই একটা এই সেট ফাংশন আর বীজগাণিতিক অনুপাত সমানুপাত ভালোভাবে পড়বা, এখান থেকেও কিন্তু একটা তোমার ইজিলি কমন পড়ে যাবে। তো ভাইয়া তুমি সৃজনশীল যে অ্যান্সার করবা বা রিটেন পার্টের তুমি সাজেশন পেয়ে গেলা। এবার আসি এমসিকিউ আর শর্ট প্রশ্নের ক্ষেত্রে। ভাইয়া এমসিকিউ আসবে তোমার 30টারই অ্যান্সার করা লাগবে, অর্থাৎ এখানে নাম্বার হচ্ছে 30। আর শর্ট প্রশ্ন এসকিউ যেইটাকে বলো তোমরা, শর্ট প্রশ্ন আসবে কয়টা? শর্ট প্রশ্ন আসবে মেইনলি সম্ভবত 20টা আসবে তোমার, 10টা সরি হ্যাঁ 20টার ভিতর থেকে সম্ভবত 10টা অ্যান্সার করা লাগবে, মানে তোমার 10টা শর্ট প্রশ্ন অ্যান্সার করা লাগবে। তো 10টা শর্ট প্রশ্নে প্রত্যেকটার মার্কস হচ্ছে 2, তাহলে 20 মার্ক হচ্ছে এই শর্ট প্রশ্নে, তোমার 10টা অ্যান্সার করা লাগবে। ভাইয়া শর্ট প্রশ্নের কথাটা একটু আগে বলি। শর্ট প্রশ্ন মানে হচ্ছে তোমার অপশন ছাড়া এমসিকিউ, এর থেকে বেশি কিছু না। শর্ট প্রশ্ন মানে হচ্ছে অপশন ছাড়া এমসিকিউ, এর থেকে বেশি কিছু না। তো ভাইয়েরা তোমরা যদি শর্ট প্রশ্নগুলো একটু মানে এমসিকিউগুলো একটু ভালোভাবে হাতে কলমে ফোকাস করে করো, তাহলে কিন্তু শর্ট প্রশ্নটা অটোমেটিক কাভার হবে। ওই যে অনেকে সারাদিন ক্যালকুলেটর দিয়ে যে অ্যান্সার বের করে, এটা অবশ্যই ভালো এমসিকিউ এর জন্য, কিন্তু কিছু কিছু বেসিক তোমার অবশ্যই ওই হাতে কলমেও পারা লাগবে। অর্থাৎ যেই ম্যাথটা তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারো 2 থেকে 3 সেকেন্ডে বা 5-10 সেকেন্ডে বা 1 মিনিটে, ওই প্রশ্নটা তুমি 2-3 মিনিটে আসলে হাতে করতে পারো কিনা। সাপোজ ত্রিকোণমিতির একটা ম্যাথ দিয়ে তোমার বলছে এখানে থিটার মান কত, ওই থিটার মানটা তুমি তো ক্যালকুলেটারে বসাই দিয়ে ইজিলি বের করে ফেলতে পারো এমসিকিউর জন্য, দ্যাটস গুড। কিন্তু তুমি ওই প্রশ্নটা হাতে করতে পারো, মানে হাতে বলতে একটু ব্যাখ্যা সহকারে তুমি বের করতে পারো, মানে লাইন বাই লাইন কীভাবে আসছে ওই ভ্যালুটা, ওইটা যদি করতে পারো তাহলে তোমার মেইনলি শর্ট প্রশ্ন অটোমেটিক কাভার হয়ে যাবে। অর্থাৎ এমসিকিউগুলো তুমি ক্যালকুলেটরে করার পাশাপাশি তুমি হাতে হাতে করতে পারো কিনা, হাতে হাতে মান বের করতে পারো কিনা, যদি এইটুক পারো তাহলে তোমার শর্ট প্রশ্নের আলাদাভাবে কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না। তারপরে যদি তুমি নিতে চাও তাহলে আমি জাস্ট তোমাকে বলবো যে মেইন বইয়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে ওইগুলো জাস্ট একটু দেখে যাইও। কিন্তু মেইনলি তোমার এমসিকিউ আর শর্ট প্রশ্নের প্রিপারেশনটা হবে একদম একই প্রিপারেশন। একই বলতে এমসিকিউর জন্য তুমি মানে এমসিকিউর জন্য তুমি অবশ্যই ক্যালকুলেটর হ্যাক্স শিখবা, ঠিক আছে, ক্যালকুলেটর হ্যাক্স শিখবে তোমরা অবশ্যই। কিন্তু শর্ট প্রশ্ন যে সময় তুমি অ্যান্সার করবা, তুমি একটু চেষ্টা করবা যে আমি এই ম্যাথটা বা এই এমসিকিউটা আমি ক্যালকুলেটর দিয়ে আমি ইজিলি করতে পারি, কিন্তু এটা কি আমি হাতে বের করতে পারি কিনা। এইভাবে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমরা একটু হাতে হাতে শিখবা, তাহলে তোমার শর্ট প্রশ্নও কভার হয়ে যাবে। ভাইয়া আমি যেভাবে পথ দেখাইলাম এইভাবে যদি তুমি পড়াশোনা করো জাস্ট 30টা দিন, আমি তোমাকে কথা দিচ্ছি এই সাধারণ গণিতে তুমি অবশ্যই অবশ্যই A+ তুলতে পারবা। ভাই আমি নিজে কিন্তু 98 তুলছিলাম এই সাধারণ গণিতে, তো তোমরা কেন তুলতে পারবা না 90 বা 100? অবশ্যই তুলতে পারবা। আমি পরীক্ষা দিয়েছি সেই 20 সালে, ফুল সিলেবাস ছিল, তাও আমার কত ছিল 98। জাস্ট এই টাইপের কিছু স্ট্র্যাটেজি ফলো করে আমার এত ভালো একটা নাম্বার উঠছিল। তো অবশ্যই অবশ্যই তোমরাও তুলতে পারবা। তো ভাইয়েরা তোমাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা অবশ্যই লাইক দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ আমরা জাস্ট শুরু করছি। মার্কেটে অনেক বড় বড় এডটেক আছে, তো তোমরা মনে করতেছো ওরাই সেরা, কিন্তু আরও যে ভালো কন্টেন্ট বানানো সম্ভব, আরও যে ইফেক্টিভ কন্টেন্ট বানানো সম্ভব, এইটা আসলে তোমরা চিন্তাও করতে পারতেছো না। তো ভাইয়েরা তোমাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদেরকে তুমি শেয়ার করবা যে এই সাজিদস ক্লাসরুম আসলে কেমন পড়ায় তোরা একটু দেখে নে। ঠিক আছে, ইনশাল্লাহ তোমাদের জন্য আগামীতে আরও গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আমি নিয়ে আসবো। নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও।